আসসালামু আলাইকুম আমার এসএসসি 27 এবং 28 সালের ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় এবং জীবনী শক্তি। তোমরা জানো যে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তাই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখতে হবে। যদি তুমি মনে করো যে এই চ্যাপ্টার থেকে তুমি 100% কমন পাবা, মানে যা আসবে তুমি সব কমন পাবা, তাহলে কাইন্ডলি ভিডিওটা দেখতে হবে। টানাটানি করো না প্লিজ, কারণ টানাটানি করে কিছু হয় না। হ্যাঁ, সুন্দর করে ধীরে সুস্থে আমি বুঝাচ্ছি, তোমরা একটু ধীরে ধীরে ভিডিওটা দেখো। আর অবশ্যই বইটা নাও, কারণ আমাদের আজকে সিরিজটাই হচ্ছে মূল বই দাগিয়ে এমসিকিউ সলভ। তার মানে তোমাকে মূল বইটা নিয়ে আমার ক্লাসটা করতে হবে। আমার ক্লাসটা করবা, বুঝবা, আর বই আন্ডারলাইন করবা। ইনশাআল্লাহ এখান থেকে যে এমসিকিউটাই আসুক না কেন তুমি 100% পারবা। এবং এই চ্যাপ্টারের সাথে কিন্তু আমাদের ইন্টার খুব রিলেটেড। ওকে, ইন্টারের একটা চ্যাপ্টার আছে, এটার সাথে বেশ সম্পৃক্ততা আছে। সো এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে তুমি ওই চ্যাপ্টারটা পারবা ইনশাআল্লাহ। দেখো এখানে কিন্তু অনেক বেসিক কথাবার্তা পড়া লাগবে, বুঝছো? আমরা তাহলে জীবনী শক্তির ফার্স্টে জীবনী শক্তি সম্পর্কে একটু পড়ি। আমাদের সালোক সংশ্লেষণ আর শ্বসন এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তারপর আমরা জীবনী শক্তি বা এটিপি এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা ছোট্ট পিকচার দেওয়া আছে, আমি একটু পিকচারটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলি। সেটা হচ্ছে এই যে পিকচারটা তুমি দেখতে পাচ্ছ, এই পিকচারটা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে যে এটা আসলে কিসের পিকচার? এটা আসলে কিসের পিকচার? এটা হচ্ছে আসলে এটিপি কিভাবে তৈরি হয় এবং এটিপি কিভাবে তৈরি হয় সেইটার পিকচার। এটা নিয়ে তো আসলে অনেক কথাবার্তা বলা হয়। অত কথাবার্তা বলতে গেলে এই ক্লাসটা নিতে 4 ঘন্টা লেগে যাবে। সো অত ঘন্টা ক্লাস নিলে তোমরা কেউ দেখবা না। আমি সংক্ষেপে বলি। দেখো এখানে এটিপিটাই হচ্ছে আমাদের মূল জীবনীর শক্তি বলতে পারি, শক্তি হিসেবে যেটা কাজ করে এবং আমাদের প্রত্যেকটা কাজের জন্য যেটা তোমার এনার্জি সাপ্লাই করে আর কি। এটিপি ভেঙে কিন্তু শক্তি উৎপাদন হয়। তো এটিপিটা কি? এটিপিটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি তৈরির সময় তোমার একটা কি থাকবে? নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকবে, এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারের সাথে তোমার একটা কি থাকবে? সুগার থাকবে, পেন্টোজ সুগার। এবং এটিপিতে কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট আছে। যেমন দেখো এখানে আমরা অ্যাডেনিন দেখতে পাচ্ছি 2 রিং বিশিষ্ট, আর এটা 1 রিং বিশিষ্ট পেন্টোজ সুগার। আর এখানে কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট। এটা মিলে তৈরি হয়েছে কি? এটিপি। এবং যখন এই এটিপিটা ভেঙে যায়, খেয়াল করবা, তখন একটা ফসফেট মুক্ত হয় এবং আমরা তখন কাজের যাবতীয় শক্তি পাই। এবং এই যে 2টা ফসফেট থাকে, একটা ফসফেট বাদ চলে যায়, তখন এটা অ্যাডিনোসিনও আছে, পেন্টোজও আছে, কিন্তু ফসফেট একটা মাইনাস হয়ে গেল, 2টা আছে, তাহলে এটার নাম তখন হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। খেয়াল করবো আবার প্রতিনিয়ত আমরা যে খাবার খাচ্ছি, খাবার ভেঙে যাচ্ছে, সেখান থেকে যে ফসফেট বের হচ্ছে, সেই ফসফেটটা আবার পুনরায় এটার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে আবার সেটা কিসে কনভার্ট হয়ে যায়? এটিপি। এই এটিপি যেহেতু শক্তি সাপ্লাই করে, এজন্য এটিপিকে আমরা কি বলছি? এটিপিকে আমরা কি বলছি? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এখন দেখো আমরা এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাডেনিন। আচ্ছা, তোমরা অ্যাডেনিন তো জানো, আর কি জানো? আমাদের ডিএনএ বা আরএনএ তে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে বা ক্ষারও লেখা থাকে। এবং এইটা হচ্ছে তোমার 5টি। অ্যাডেনিন এ দ্বারা প্রকাশ করব, থায়ামিন, সাইটোসিনকে সি দ্বারা, গুয়ানিন এবং থাইমিনকে টি দ্বারা। এই যে আমরা 5টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক দেখতে পাচ্ছি, এর মধ্যে আবার খেয়াল করবা আমরা আরএনএ আর ডিএনএ 2টা নিউক্লিওটাইড আছে, আরএনএ এবং ডিএনএ 2টা নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিওটাইডের নিউক্লিক অ্যাসিড। এখন আরএনএ তে অ্যাডেনিন থাকবে, ইউরাসিল থাকবে, সাইটোসিন থাকবে এবং গুয়ানিন। আর ডিএনএ তে থাকবে অ্যাডেনিন, থাইমিন থাকবে, সাইটোসিন থাকবে এবং গুয়ানিন। তাহলে কিন্তু 5টা নাইট্রোজেন ঘটিত ক্ষার নিউক্লিক অ্যাসিডে থাকলেও নিউক্লিক অ্যাসিড 2 প্রকার। ডিএনএ আরএনএ তে তোমার থাইমিন থাকবে না এবং ডিএনএ তে তোমার কি থাকবে না? ইউরাসিল থাকবে না। তাহলে এখন তোমাকে এটা জানতে হবে। তাহলে এর মধ্যে আনকমন হচ্ছে ইউরাসিল আর থাইমিন। এই দুটাই হচ্ছে এমন একটা জিনিস যা একটিতে পাওয়া গেলে আরেকটিতে পাওয়া যায় না। এবং একটা পেন্টোজ সুগার থাকবে। পেন্টোজ সুগার মানে হচ্ছে যে সুগারে কার্বনের সংখ্যা কি থাকবে? 5 থাকবে, তাকে আমরা পেন্টোজ সুগার বলি। এবং এখানে পেন্টোজ সুগার হচ্ছে C5H10O5, এটা হচ্ছে পেন্টোজ সুগারের ফর্মুলা। এটা রাইবোজ। আর ডিঅক্সিরাইবোজ এটাও পেন্টোজ, কিন্তু এটার
তোমার একটা অক্সিজেন কমে যায়, যার কারণে এটা হয়ে যায় O4। এখন আমরা যদি আরএনএ বলি তাহলে আরএনএ তে এটা যুক্ত হয়, আর যদি ডিএনএ বলি তাহলে ডিএনএ তে এটা যুক্ত হয়। এবং এই রাইবোজের নামের সাথে মিল রেখে কিন্তু নাম দেওয়া হয়েছে ডিঅক্সিরাইবোজ সুগার, এই জন্য এটাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা রাইবোজ সুগার, তাই এটাকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। আর ফসফেট এটা দুটোতেই থাকে, ফসফেট দুটোতে থাকে। তাহলে এখানে যে কথাটা বলছে আরএনএ এবং ডিএনএ গাঠনিক উপাদানের একটি হলো অ্যাডেনিন, আমরা জানি। এবং যখন এই অ্যাডেনিনের সাথে একটা তোমার 5 কার্বন বিশিষ্ট সুগার যুক্ত হবে তখন আমরা সেটাকে কি বলবো, অ্যাডিনোসিন। এবং এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড মানে হচ্ছে যখন একটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সাথে একটা সুগার যুক্ত হয় তখন আমরা তাকে বলবো নিউক্লিওসাইড। আর ক্ষার সুগার এটা শুধু যখন একটা ফসফেট যুক্ত হয় তখন হয়ে যায় নিউক্লিওটাইড। এবং এই যে আরএনএ বা ডিএনএ এখানে অসংখ্য নিউক্লিওটাইড আছে, ঠিক আছে, এবং অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে এগুলো গঠিত হয়েছে, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে এখন এই যে অ্যাডিনোসিন, তাহলে অ্যাডিনোসিনে কি থাকবে, অ্যাডিনিনের সাথে একটি নাইট্রোজেন ঘটিত কি থাকবে, সরি অ্যাডিনিনের সাথে একটা কি থাকবে, সুগার থাকবে। এটা হচ্ছে রাইবোজ সুগারের কথা বলা হয়েছে, তাহলে এটা আরএনএ এর উপাদান আমরা পড়তে পারছি। তাহলে অ্যাডিনোসিন মানে হচ্ছে অ্যাডিনিনের সাথে একটা সুগার। মনে করো আমি এখানে একটা ক্ষার নিয়েছি, অ্যাডিনিন নিয়েছি, আর এখানে রাইবোজ সুগার নিয়েছি, এই দুইটা মিলে আমার তৈরি হয়েছে কি অ্যাডিনোসিন। এখন আমি যদি একটা ফসফেট দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে অ্যাডিনোসিন মোনোফসফেট। এটার সাথে আরেকটা ফসফেট দিলে কি হয়ে যাবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আমি যদি আরেকটা ফসফেট দিই কি হয়ে যাবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ফসফেট গুলো কিন্তু অজৈব ফসফেট হবে। তাহলে খেয়াল করো আমি প্রত্যেকটা ধাপে ধাপে কোনো কিছুর সাথে কি যুক্ত করছি, ফসফেট যুক্ত করছি। এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে অ্যাডিনোসিনের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয় এএমপি তৈরি হবে, দুইটা ফসফেট যুক্ত হলে এডিপি হবে, এবং তিনটি ফসফেট যুক্ত হলে কি তৈরি হবে, এটিপি হবে। তাহলে এটিপি তে কয়টা ফসফেট থাকবে, 3টা ফসফেট থাকবে। এবং কোনো কিছুর সাথে এভাবে ফসফেটকে যুক্ত করাকে আমরা কি বলবো, ফসফোরাইলেশন। কি বলবো, ফসফোরাইলেশন। কিন্তু আমি যদি বিপরীত ঘটনা ঘটাই, আমি যদি এই যে একটু পিকচারে দেখলাম এটিপি থেকে একটা অজৈব ফসফেট বের হয়ে গেছে, তখন এটা কিসে কনভার্ট হয়েছে, এডিপি তে। তাহলে এটিপি যখন এডিপি তে কনভার্ট হলো, ফসফেট হারালো, তখন এটাকে আমরা কি বলছি, ডিফসফোরাইলেশন। তার মানে একটা অপরটার বিপরীত। প্রতি মৌল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি থাকবে, 7.3 কিলো ক্যালোরি। এবং এটাকে আমরা কিলো জুলে কনভার্ট করলে 30.55 হয়। এখানে হিসাবটা একটু ভুল আছে, তোমরা খেয়াল করবা। 7.3 এটাকে যদি আমরা 4.2 দিয়ে গুণ করি তাহলে মানটা এরকম আসলে একটু বেশি আসে। তবে বইয়ে যেহেতু মান দেওয়া আছে তাহলে এটা পড়তে হবে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে আমরা কি বলি, ফসফোরাইলেশন। প্রশ্ন আসলে এডিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হলে কি বিক্রিয়া হয়, ফসফোরাইলেশন। অথবা আসতে পারে এটিপি থেকে একটা অজৈব ফসফেট বাদ গেলে কি তৈরি হয়, এডিপি, এটা হচ্ছে ডিফসফোরাইলেশন। অথবা আসতে পারে প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে, প্রান্তীয় যে ফসফেট গ্রুপ আছে সেখানে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। কিলো ক্যালোরি বলে 7.3 আর কিলো জুল বলে 30.55। তাহলে আশা করছি এই পেজটা একেবারে ঝরঝরে ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই যে কোষীয় অঙ্গাণু পড়েছি আগের ক্লাসে, 2 নাম্বার ক্লাসে, 2 নাম্বার চ্যাপ্টারে 2 নাম্বার ক্লাসে আমরা পড়েছি। আমরা কিন্তু ওইখানে পড়েছি দুটো গুরুত্বপূর্ণ অঙ্গাণু, দুটো গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। এবং মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের সাথে কিছু গঠনের এদের মিল আছে, সেটা হচ্ছে উভয় 2 স্তর বিশিষ্ট, উভয়ই তোমার শক্তি রূপান্তরের অঙ্গাণু হিসেবে কাজ করবে। উভয় অঙ্গাণুতেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক ধরনের বিশেষ জৈব অণু থাকবে। এবং এটা হচ্ছে কাজ, যাদের কাজ হলো বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপে শক্তি হিসেবে জমা করা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকে স্কিপ করতে পারো। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত করে সেই শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপে শক্তি হিসেবে জমা করা কার কাজ, তখন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্সার দিব, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায় আবার প্লাস্টিডেও পাওয়া যায়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, টেনশনের কোনো কারণ নেই। এখন এই যে আমাদের এটিপিটা তৈরি হচ্ছে, মনে করো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় আমার এনার্জি লস হচ্ছে, এনার্জি খরচ হচ্ছে, বুঝতে পারছো, তার মানে কি এটিপিটা ভেঙে যাচ্ছে, ভেঙে এডিপি তে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার বিষয়টা, এটা হচ্ছে ডিফসফোরাইলেশন।
আবার ওই এডিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করছে, এটিপি তৈরি করছে। এটা হচ্ছে ফসফোরাইলেশন। মানে বুঝতে হবে, আমাদের যেমন ল্যাপটপ বলো, মোবাইল বলো, চার্জ শেষ হয়ে গেলে আবার কি রিচার্জ করতে হয় না, চার্জ দিতে হয় না, ঠিক সেরকম এটিপি যখন ভেঙে যায় এডিপিতে কনভার্ট হয়, সেটাকে আবার কি করতে হয়, ফসফেট যুক্ত করে এটিপিতে কনভার্ট করতে হয়। তার মানে এটাকে আমরা অনেকটা রিচার্জেবল ব্যাটারির সাথে কি করেছি, তুলনা করেছি। মনে করো আমি হাঁটা চলাফেরা করছি, আমি নড়ানড়ি করছি, আমি তোমাদের পড়াচ্ছি, অথবা আমি হেঁটে হেঁটে পড়াতে আসছি, অথবা আমি অন্য কোনো কাজ করছি, সব কাজের পেছনে আমার শক্তি খরচ হবে, মানে এটিপিটা ভেঙে যাবে। সো ওইটাকে আবার এডিপি ভেঙে যখন এডিপিতে কনভার্ট হবে, সেই এডিপিটাকে আবার এটিপিতে আনতে হলে আমাকে কি করতে হবে, ফসফেট যুক্ত করতে হবে। এই জন্যই এটাকে, এই এটিপিকেই বলা হয় কি, তোমার রিচার্জেবল ব্যাটারি। এবং এটিপির মধ্যে যেহেতু শক্তি জমা আছে, সেটা খরচ করে করে তুমি আমি কাজ করতে পারি। এই জন্য এটাকে আমরা কি বলছি, জৈব মুদ্রা অথবা শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলছি। এটা পরীক্ষাতে আসে। এবং এটিপিকে কি বলা হয়, রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। কার সাথে তুলনা করা হয়, রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। তাহলে আশা করছি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা মূল অংশে চলে যাই। আমাদের এখানে যে টপিক সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। ফটো, এই ফটো মানে আবার কিন্তু টাস টাস করে ফটো খিঁচছো সেটা না, একদম টাস টাস করে ফটো খিঁচবা সেই ফটো, ওটা না। ফটোসিনথেসিস ওটা না। এটা ফটো মানে হচ্ছে আলো, সিনথেসিস মানে তৈরি করা। তারপরে আলোর সাহায্যে উদ্ভিদ কোনো কিছু তৈরি করবে, এটাকে আমরা কি বলছি, ফটোসিনথেসিস। তাহলে প্রশ্ন হচ্ছে আলোর সাহায্যে উদ্ভিদ কি তৈরি করবে। দেখো, একটা উদ্ভিদ আলোর সাহায্যে, ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিবে, এটা হচ্ছে তাদের পাতার মধ্যে পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করবে, স্টোমাটা দিয়ে, এবং পানি গ্রহণ করবে। এটা হচ্ছে উদ্ভিদের যে মূল আছে, মূল থেকে এটা গৃহীত হবে, হয়ে এই সবগুলো মিক্সড হয়ে তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে। এবং পরিবেশে তোমার কি অতিরিক্ত পানি বের হয়ে যাবে, উপজাত হিসেবে অক্সিজেন বের হয়ে যাবে। এটাকে আমরা কি বলছি, ফটোসিনথেসিস। তার মানে ফটোসিনথেসিস এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আলোর সাহায্যে কোনো কিছু তৈরি হয়। কি তৈরি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এই বিক্রিয়ার কাঁচামাল কোনটি, কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল, পারবা তো? মূল উৎপাদক কোনটি, তখন আমরা বলবো গ্লুকোজ। এখানে উপজাত হচ্ছে তোমার বা বাই প্রোডাক্ট অতিরিক্ত, সেটা হচ্ছে অক্সিজেন এবং কি পানি। যদি একটা উত্তর থাকে তাহলে কিন্তু অক্সিজেনই আসে, আর দুইটা উত্তরের ক্ষেত্রে অক্সিজেন এবং পানি দুইটা আসে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। আর যে কোনো একটা যদি এই চারটার মধ্যে অ্যাবসেন্ট হয়ে যায়, ফটোসিনথেসিস হবে না। তবে এখানে মাথায় রাখবা, এই যে ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিসের এই যে বিক্রিয়া, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়েছে, এটার জন্য প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, খেয়াল করবা। আর এই যে পানি, অক্সিজেন রিলিজ হয়েছে, এটা কোথা থেকে হয়েছে, এই পানি থেকে। কোথা থেকে হয়েছে, পানি থেকে। তাহলে আসলে আমরা ফটোসিনথেসিসটা একটু পড়ি। ফটোসিনথেসিসে সূর্যালোকের উপস্থিতিতে পানি, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে কি শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এবং এই খাদ্য তৈরি করবে কি সবুজ উদ্ভিদ। এই প্রসেসটার নাম কি, সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়া আলোক শক্তি বা সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে আলোক শক্তি বলতে সৌরশক্তি বোঝাচ্ছে, কোনো কোনো সময় সৌরশক্তিও আসতে পারে। আর এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্যটা তৈরি করছে, এই খাদ্যটা হচ্ছে উদ্ভিদ বা প্রাণী বা জীব জগতের প্রথম খাদ্য, এবং প্রধান খাদ্য। এটা ছাড়া খাদ্য তৈরি করার কোনো উপায় নেই। ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি হয়। এবং দেখো উদ্ভিদ কত ভালো, সৃষ্টিকর্তা কত সুন্দর সিস্টেম করে দিয়েছে, যে একটা গাছ যে পরিমাণ খাদ্য তৈরি করছে, তৈরি করার পর সে খাদ্যের অনেক অংশ তার কোথায় জমা রাখছে, পাতায় জমা রাখে, আমরা জানি। অনেক অংশ তার কাণ্ডে জমা রাখে, এবং অনেক অংশ তার কোথায় জমা রাখে, এই যে ফলে জমা রাখে, এবং অনেক অংশ তার কোথায় জমা রাখে, তার ফুলে জমা রাখে। তাহলে খেয়াল করছো কত সুন্দর সিস্টেম। এবং আমরা উদ্ভিদের সেই অংশগুলো খেয়েই তো বেঁচে আছি, তাই না? শুধু মানুষ না, অন্যান্য বিভিন্ন প্রাণী বেঁচে আছি। তাহলে এই খাদ্যটা কেন তারা স্টোর করে, তারা নিজেদের জন্য স্টোর করে। অ্যাকচুয়ালি তারা তো বুঝে না যে সেই খাদ্যের উপরে
মানুষ খাবে, ভবিষ্যতের জন্য তারা স্টোর করে। হ্যাঁ, মানে এই খাদ্যটা ভেঙে পরবর্তীতে তারা শ্বসন প্রক্রিয়া শক্তি উৎপাদন করবে, সেই শক্তিতে উদ্ভিদ তার যাবতীয় কাজগুলো সম্পন্ন করবে। এই জন্যই তারা কিন্তু স্টোর করে রাখে। সেটা মূলেও হইতে পারে। আমরা মূলা দেখেছি না, আমরা কিন্তু মূলা দেখেছি, তারপরে কি দেখছি, গাজর দেখছি না, মূলা গাজর এই জিনিসগুলো আমরা দেখছি না, যেগুলো হচ্ছে গাজর, মনে করে আমরা গাজর দেখছি, এগুলো হচ্ছে মূলেও কিন্তু কি থাকে, খাদ্য জমা থাকে, উদ্ভিদ জমা করে রাখে। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি, তাহলে এই যে ফটোসিনথেসিসে যে খাদ্যটা তৈরি হয় সেটা আসলে কোথায় জমা থাকে? ফলে, মূলে, কাণ্ডতে এবং পাতায় জমা থাকবে, সব জায়গাতেই মোটামুটি জমা থাকে, ফুলেও থাকে। এখানে কিন্তু শুধু ফুলে মানে ফলে থাকে তা না, ফুলেও থাকে, ফুলও খাওয়া যায়, বুঝছো? খেয়াল করবা। এবার এখানে দেখো এই যে প্রক্রিয়াটা আমরা দেখছি, এটা হচ্ছে একটা কি প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে আমরা যে ফটোসিনথেসিস দেখতে পাচ্ছি, এটা কি প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে কত অণু বা মোল কার্বন ডাই অক্সাইড লাগে? 6। কত অণু পানি লাগে? 12। এখানে কত অণু খাদ্য তৈরি হয়? 1 অণু। মুখস্থ করবা, বুঝতে পারছো তো? পারছো? এখানে কয়টা পানি পাচ্ছ? 6। ক্লাস কেমন লাগছে একটু রেসপন্স করো। তোমাদের আপু এত কষ্ট করে, এত সুন্দর করে তোমাদের জন্য এই সিরিজটা চালু করেছে, এত সুন্দর একটা সিস্টেম। তুমি যেখানেই থাকো না কেন, গ্রামে, আধারে বাদারে, জঙ্গলে, মানে তোমার পড়ার যদি খালি আগ্রহ থাকে, মোবাইলটা হাতে রাখতে হবে আর বইটা রাখতে হবে। দেখো আমি কিন্তু তোমার পাশেই আছি, এত সুন্দর করে তোমাকে পড়াচ্ছি। তাহলে তুমি একটু লাইক করতেই পারো, একটা সুন্দর কমেন্ট করতেই পারো। এতে কি আমার খুব ভালো লাগবে, আমি ভিডিও করতে আরো কি ইন্সপায়ার্ড হব। অ্যাকচুয়ালি মানুষকে ইন্সপিরেশন দেওয়ার জন্য এগুলো লাগে তো, একটু ছোট্ট লাইক, একটু ছোট্ট কমেন্ট, একটু ছোট্ট শেয়ার। কাইন্ডলি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবা, একটু ফলো করবা। এত সুন্দর ভিডিও, তোমার একটা ফ্রেন্ড দেখে কিন্তু এটা উপকৃত হবে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কি বোঝাতে চাচ্ছি। তাহলে বলো তো, কয় অণু পানি বের হয়ে যায়? 6 অণু। কয় অণু অক্সিজেন বের হয়ে যায়? তখন আমরা কি বলবো? 6 অণু অক্সিজেন বের হয়ে যায়। এই মোল সংখ্যাতে কিন্তু কোনো কম বেশি করা যাবে না, বুঝছো? তাহলে কিন্তু পুরোপুরি কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, 0 পাবা। তাহলে এখন এখানে কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। পাতার মেসোফিল টিস্যু, তাহলে পাতার কোন টিস্যু সালোক সংশ্লেষণের প্রধান স্থান? এটা হচ্ছে মেসোফিল। অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস কিন্তু সব জায়গাতেই হয়, মূল বাদে, মূলে কখনো হবে না। কাণ্ডটা হচ্ছে কচি কাণ্ডে হয়, সবুজ পাতায় হয়, সবুজ বৃতিতে, ফুলের যে বৃতি সেখানে হয়, হ্যাঁ, পাপড়িতেও হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হয় পাতা। এবং পাতার কোন টিস্যুতে? মেসোফিল টিস্যুতে। এখন প্রশ্ন হচ্ছে মেসোফিল টিস্যু কি? যে টিস্যুতে প্রচুর পরিমাণে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকবে, ঠিক আছে? এবং এখানে তোমার স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, এই কোষগুলো থাকবে। এবং এখানে অনেক বেশি ক্লোরোফিল থাকে। মূল কথা হচ্ছে মেসোফিল টিস্যু হচ্ছে এমন একটা টিস্যু যেখানে অনেক বেশি ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল ধারণকারী ক্লোরোপ্লাস্ট থাকে, এই জন্য সেখানে খাদ্য তৈরিটা বেশি হয়। তাহলে আমরা কোন টিস্যুতে খাদ্য তৈরি হবে? মেসোফিল টিস্যুতে, পাতার। এখন উদ্ভিদ মূল দিয়ে কি গ্রহণ করবে? মাটি থেকে পানি গ্রহণ করবে, ঠিক আছে? পানি গ্রহণ করবে, ভালো করে খেয়াল করবা। আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে কোন অংশ দিয়ে? পাতা যে ছিদ্র থাকবে, রন্ধ্র, সেটা দিয়ে। হ্যাঁ, বায়ুমণ্ডল থেকে সেটা গ্রহণ করবে। এবং এই প্রত্যেকটা অংশ পৌঁছে যাবে কোথায়? সেই মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে, এবং খাদ্য তৈরি হবে। মেসোফিল টিস্যু কোথায় চলে যাবে? ক্লোরোপ্লাস্ট, এবং খাদ্য তৈরি হবে। দেখো এখানে একটা চিত্র আছে, সূর্যের আলো পাতায় পৌঁছাচ্ছে, এবং এই যেটা হচ্ছে মেসোফিল টিস্যুর কথা বলা হচ্ছে। আমরা আঙ্গুলের মতন যে টিস্যুগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যালিসেড, আর এই ফাঁকা ফাঁকা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে স্পঞ্জি, ঠিক আছে? স্টোমাটা দিয়ে স্টোমাটা দিয়ে তোমার কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, অক্সিজেন বের হয়ে যায়, বা অক্সিজেন প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। আর দেখো এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে খাদ্য তৈরি হচ্ছে, এই যে স্ট্রোমা, এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডে আলোক পর্যায় হবে। আর এই যে তোমার স্ট্রোমা, এখানে কি পর্যায় হবে? অন্ধকার পর্যায় হবে। আলোক পর্যায় মানে যে পর্যায়ে তোমার কি তৈরি হবে? আলোক পর্যায়ে তোমার তৈরি হয় এটিপি এবং NADP H+ তৈরি হয়। আর অন্ধকার পর্যায়ে তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বলো দেখি, পাতার কোন টিস্যুতে সালোক সংশ্লেষণ বেশি হয়? মেসোফিল টিস্যুতে। আর মেসোফিল টিস্যু মানে সেখানে প্রচুর পরিমাণে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, ক্লোরোফিল থাকবে। আচ্ছা, তারপরে বলো তো, তোমার থাইলাকয়েডে কি ধরনের প্রসেস হয়? সালোক সংশ্লেষণের আলোক পর্যায় হয়, কি তৈরি হয়? পড়তে হবে। অন্ধকার পর্যায়টা কোথায় হয়? স্ট্রোমাতে। এবং অন্ধকার পর্যায়ে কি তৈরি হয়? শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। কি তৈরি হয়? শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়।
তাহলে আশা করছি এতটুকু সুন্দর করে বুঝেছো। এখন আমাকে বলো তো যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কত। আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড 0.03%। ওকে, কিন্তু পানিতে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে, যার কারণে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03% হয়। এবং এই কার্বন ডাই অক্সাইড সামান্য পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু জলজ উদ্ভিদের খাদ্য তৈরি অনেক বেশি হয়। তাহলে পরীক্ষাতে আসতে পারে জলজ এবং স্থলজ কোন উদ্ভিদে খাদ্য তৈরি বেশি হয় এবং কেন হয়। আচ্ছা আমাকে বলো তো শাপলা এবং আম কোনটিতে খাদ্য তৈরি বেশি হয়। শাপলা এবং আম কোনটিতে খাদ্য তৈরি বেশি হয়। আমার প্রিয় ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা, শাপলা এবং আম আমাকে বলতে পারবা কোনটিতে খাদ্য তৈরি বেশি হয়। আমাকে বলো, কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে যারা যারা পারবা কমেন্টে জানাবা। হ্যাঁ, তাহলে শাপলা এবং আম কোনটিতে খাদ্য তৈরি বেশি হয় অবশ্যই বলবা। এখানে আরেকটি এমসিকিউ আছে, অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের বাই প্রোডাক্ট, মানে হচ্ছে মেইন প্রোডাক্ট না, ওইটা বাদে অতিরিক্ত যেটা হয়েছে সেটা বাই প্রোডাক্ট। এবং এই সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া হচ্ছে এখানে একই সাথে জারণও হয় আবার একই সাথে বিজারণও হয়, তাই এটা হচ্ছে জারণ বিজারণ একটা বিক্রিয়া। তাহলে কোনটি জারিত হচ্ছে, পানি জারিত হচ্ছে। খুব ভালো করে পড়বে, এটা এমসিকিউ বহুপদীতে আসে। এবং কোনটা বিজারিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে। যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তোমার কি তৈরি করবে, শর্করা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে এত কথাবার্তা বলছি, সালোক সংশ্লেষণ কত প্রকার। সালোক সংশ্লেষণ হচ্ছে তোমার দুই প্রকার। এটা কোন বিজ্ঞানী বলেছেন, বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে। কোন বিজ্ঞানী বলেছেন, ব্ল্যাকম্যান। একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর আরেকটি হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আমাকে এখন বলো তো, পরীক্ষাতে যদি আসে সালোক সংশ্লেষণ কয়টি পর্যায়ে বিভক্ত, তখন তোমরা কি বলবা, দুইটি পর্যায়, একটা আলোক পর্যায় একটা হচ্ছে অন্ধকার পর্যায়। একটা আলোক পর্যায় একটা হচ্ছে অন্ধকার পর্যায়। এখানে ছোট্ট একটা পিকচার আছে, পিকচারটা একটু বলি। দেখো কমলা লেবুর মতন যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গার্ড সেল, পাতার মধ্যে এটা নির্দিষ্ট দূরে দূরে থাকে এবং মাঝখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ এটাই পত্ররন্ধ্র এবং এর চারপাশে যে কোষগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সহকারী কোষ। সহকারী কোষ ক্ষেত্র বিশেষে দুইটা থাকতে পারে, চারটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, তিনটা থাকতে পারে। তো এখন এই যে দুইটা রক্ষী কোষ দ্বারা পরিবেশিত বিশেষ রন্ধ্রকে আমরা কি বলছি, পত্ররন্ধ্র। এবং এই পত্ররন্ধ্র দিয়ে কিন্তু অক্সিজেন বেরিয়ে যায় আর পত্ররন্ধ্র দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে সালোক সংশ্লেষণের সময়। এবং এই পত্ররন্ধ্র দিয়ে কিন্তু অতিরিক্ত পানি আবার প্রশোধনের সময় বাষ্পাকারে কি হয়ে যায়, বের হয়ে যায়। এগুলো একটু খেয়াল রাখবা। তাহলে দেখো আমরা কেন পত্ররন্ধ্র নাম দিয়েছি, এই রন্ধ্রটা কিন্তু কোচে কাণ্ডেও থাকে। পত্ররন্ধ্র নাম দিয়েছি এই জন্য পাতার সাথে মিল রেখে, কারণ এই রন্ধ্রটা পাতায় আমরা সবচেয়ে কি দেখতে পাই, বেশি দেখতে পাই। তাহলে এখন আমরা আলোক পর্যায়ে একটু চলে আসি, আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, মানে এই পর্যায়ে আলো অপরিহার্য। তুমি যদি আলো না দাও তাহলে এই পর্যায়টা হবে না। দেখো সালোক সংশ্লেষণের কিন্তু দুইটা পর্যায় আছে, তার মানে আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে দুটোই আছে। তার মানে অন্ধকারও সালোক সংশ্লেষণ হয়, কিন্তু তারপরেও কেন আমরা বলি যে আলো ছাড়া সালোক সংশ্লেষণ হবে না বা আলো না থাকলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। আসলে এটা এই জন্য বলি যে সালোক সংশ্লেষণের জন্য আলোক অন্ধকার পর্যায়ের জন্য মূল যে উপাদানটা সেটা আলো ছাড়া কখনো তৈরি হতে পারে না। এই জন্য আলো ছাড়া এই প্রসেসটা অচল বা এই প্রসেসটা হবে না, তাই বলা হয় সালোক সংশ্লেষণ দিনের বেলা হয় বা আলোতে হয়। তাহলে আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে যে পর্যায়ের জন্য আলো অপরিহার্য, মানে আলো ছাড়া যে পর্যায়টা কিছুতেই হবে না সেটাকে আমরা আলোক নির্ভর পর্যায়ে বলবো। এবং এই সময় সূর্যের যে শক্তিটা আছে সেই সূর্যের শক্তিটা কিসে রূপান্তরিত হবে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। এবং এই সময় একটু আমরা ভালো করে খেয়াল করে দেখি, এই সময় অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। এবং এই সময় যেটা হয় NADP, হ্যাঁ এই NADP পানির সাথে বিক্রিয়া করবে, পানি ভাঙবে, ইলেকট্রন প্রোটন এবং কি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে, পানি ভেঙে ইলেকট্রন প্রোটন এবং কি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে। অক্সিজেন যেটা সেটা এখানে রিলিজ হয়ে যাবে এবং এই যে প্রোটন হাইড্রোজেন আয়ন, এই প্রোটন সহযোগে NADP বিজারিত হবে, বিজারিত হয়ে বিজারিত হয়ে
ADPH প্লাস কি তৈরি করবে, H প্লাস তৈরি করবে। তাহলে বুঝতে পারছো, শুধু এই যে বই এডিপির সাথে অজৈব ফসফেট দিয়ে এটিপি তৈরি করে দিয়েছে এইটুকুই কিন্তু আসল কথা না, কারণ আমরা জানি এই আলোক পর্যায়ে এটিপিও তৈরি হয়, NADP H প্লাসও তৈরি হয়। আর এই ধাপেই আমাদের কি বের হয়ে যায়, অক্সিজেন এবং অতিরিক্ত পানিও বের হয়ে যায়। অতিরিক্ত কি বের হয়ে যায়, পানিও বের হয়ে যায়। আমরা যদি এটার একটা সুন্দর ইকুয়েশন তৈরি করি তাহলে ইকুয়েশনটা ঠিক যেরকম হবে, আমি মূল ইকুয়েশনটা এখন একটু করে দিচ্ছি। দেখো এই যে এডিপি, এটার সাথে আমরা অজৈব ফসফেট যুক্ত করব, দুইটা এডিপির সাথে দুইটা অজৈব ফসফেট যদি যুক্ত করি তাহলে আমরা কি পাবো, দুইটা এটিপি পাবো। আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এই সময় যেটা হবে দুইটা NADH, হ্যাঁ Na তাহলে মূল ইকুয়েশনটা কি হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এডিপির সাথে অজৈব ফসফেটকে যুক্ত করা হবে, আমরা দুইটা দুইটা করে নিচ্ছি এবং এই সময় দুইটা কি তৈরি হবে, এটিপি। বিক্রিয়াতে কিন্তু অবশ্যই আলো লাগবে, আলো ছাড়া বিক্রিয়া হবে না। এবং তার সাথে অবশ্যই কি লাগবে, ক্লোরোফিল লাগবে, কারণ আলো আর ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়াতে পানি ভাঙবে। তাহলে পানি কই, দেখো আমরা এই বিক্রিয়াতে এটিপি পেয়েছি কিন্তু আমরা NADP নিব, এই নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এই বিক্রিয়াতে আবার পানি থাকবে, কয়টা পানি নিব, 4টা। খেয়াল করবা এই পানিটা ভেঙে যাবে ক্লোরোফিল এবং আলোর সাহায্যে, ভেঙে গিয়ে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন ত্যাগ করবে। এই যে অক্সিজেন সেটা হচ্ছে এখানে বের হয়ে যাবে এবং অতিরিক্ত এই পানি থেকে দুইটা পানিও কি হয়ে যাবে, বের হয়ে যাবে, দুইটা পানিও বের হয়ে গেল, দুইটা পানি। তাহলে এখন খেয়াল করবা এখান থেকে আমরা কি পাবো, আমরা অক্সিজেন পাবো, আমরা পাবো ইলেকট্রন পাবো এবং আমরা কি পাবো, প্রোটন পাবো, ঠিক আছে, প্রোটন পাবো। ইলেকট্রনটা খরচ হয়ে যাবে। এই যে প্রোটনটা, হাইড্রোজেন আয়নটা পাচ্ছি আমরা, খেয়াল করো এখানে তোমার পানি দুইটা বের হয়ে যাবে, তাহলে দুইটা পানি থাকবে। এখন দুইটা পানি থেকে যে আমরা হাইড্রোজেন পাবো, সেই হাইড্রোজেনটা যুক্ত হবে কার সাথে, হাইড্রোজেন আয়নটা NADP-র সাথে যুক্ত হবে, NADP বিজারিত হবে, বিজারিত হয়ে 2NADP ছিল, সাথে H+, তার মানে এখানে 1 2 2 2 4, 4টা হাইড্রোজেন আয়ন এখানে কি হলো, যুক্ত হলো। কারণ দুইটা পানি যদি হয় তাহলে অবশ্যই 2 অণু পানি হলে 4টা হাইড্রোজেন নিতে হবে, হাইড্রোজেন আনিতে হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা সারমর্ম কি, দুইটা এডিপির সাথে দুইটা অজৈব ফসফেট যুক্ত হয়ে দুইটা এটিপি তৈরি করবে। NADP আছে, পানি ভেঙে যে ইলেকট্রন, প্রোটন, অক্সিজেন উৎপন্ন করবে, সেই প্রোটন সহযোগে বিজারিত হবে হয়ে NADP H+ তৈরি করবে। এবং এই বিক্রিয়ায় পানি ভেঙে যে অক্সিজেন, ওই যে পানি ভেঙে যে অক্সিজেন, এই অক্সিজেনটা পরিবেশে নির্গত হবে এবং অতিরিক্ত পানিটাও বের হয়ে যাবে। তাহলে খেয়াল করো আমরা এই যে অক্সিজেনটা পাই, উদ্ভিদ যে অক্সিজেনটা ছাড়ে এটা কিন্তু আলোক পর্যায়ে ছাড়ে, অন্ধকার পর্যায়ে কিন্তু না। তার মানে আলোক পর্যায়ে পরিবেশে সে অক্সিজেন ছাড়বে, মাথায় রাখবা, এবং পানিও কি করবে, ছেড়ে দিবে। আর এই পর্যায়ে যে এটিপি এবং NADP H+ তৈরি হলো, এটাই ব্যবহার করবে উদ্ভিদ কোন পর্যায়ে, অন্ধকার পর্যায়ে এটা ব্যবহার করে সে কি করবে, খাদ্য তৈরি করবে। তাহলে আমি এখানে একটু দাগায় দিই যে এখানে আসলে কি বলছে। তাহলে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য এবং এই সময় সৌরশক্তি কিসে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে। এই প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় আর NADP H+ তৈরি হয়, এটা একটু খেয়াল রাখবা। আর এই সময় যেটা হয় সেটা হচ্ছে এই সময় পানি ভেঙে যায়, পানি ভেঙে গিয়ে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন ত্যাগ করবে বা বের হবে এবং ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করবে, মানে শক্তি, ফোটন, এবং এই শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি এর সাথে অজৈব ফসফেটকে মিলিয়ে কি তৈরি করবে, এটিপি। এবং এই প্রসেসে যত কোনো কিছুর সাথে অজৈব ফসফেট যুক্ত হচ্ছে তাই এই প্রসেসটার নাম হচ্ছে একটি ফটোফসফোরাইলেশন প্রসেস। কি প্রসেস, ফটোফসফোরাইলেশন। এবং এই যে ফটোফসফোরাইলেশন
ফটো মানে আলো, আলো ছাড়া কিন্তু এই প্রসেসটাও হবে না। আর এখানে দেখো সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে এই যে আমি একটু আগে বললাম না যে পানি পানি ভেঙে যাবে, ইলেকট্রন প্রোটন অক্সিজেন, ইলেকট্রন প্রোটন এবং অক্সিজেন নির্গত করবে, এটাকে বলা হয় পানির ফটোলাইসিস। কি বলা হয়? পানির ফটোলাইসিস। তার মানে পানি যদি না নাও তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবেই না, এই বিক্রিয়াটা অসম্ভব, ইম্পসিবল। তাহলে আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবা, সবাই পারে, তুমিও পারবা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায় কিন্তু তোমার কোনো আলোর প্রয়োজন পড়বে না, এখানে কোনো আলো লাগবে না। এটা আলো থাকলেও কোনো সমস্যা না, না থাকলেও কোনো সমস্যা নাই। এবং এই সময় প্রচুর পরিমাণে বায়ুমণ্ডল থেকে এই যে পাতার যে ছোট ছোট ছিদ্র আছে, পত্র রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে প্রচুর পরিমাণে কি প্রবেশ করবে? কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে। কি করবে? কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে। খেয়াল করো। আর এটিপি তো ছিলই, এনএডিপি এইচ প্লাস তো ছিলই, এটার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এই সময় কি তৈরি করবে? কার্বোহাইড্রেট তৈরি করবে। তাহলে এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালো করে খেয়াল করবা। অন্ধকার পর্যায়ে কোনো আলো প্রয়োজন নেই, এই সময় অনেক বেশি কি ঢুকবে? পাতার পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকবে। আর আলোক পর্যায়ে কোথায়? আলোক পর্যায়ে এটিপি তৈরি হয়েছিল আর এনএডিপি এইচ প্লাস তৈরি হয়েছিল। এটা যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, এটিপি, এনএডিপি এইচ প্লাস যুক্ত হয়ে এখন শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। এবং এই প্রসেসটা সম্পন্ন হওয়ার জন্য তিনটা ধাপ আছে: কেলভিন চক্র, হ্যাসো-স্ল্যাক চক্র এবং ক্যাম চক্র। ক্যাম চক্র, ক্রাইসোলেশন অ্যাসিড বিপাক। তাহলে এখানে কয়টা চক্র আছে? হ্যাঁ মানিক বলো। হ্যাঁ, এখন অফিসে যদি কথা বলার সুযোগ থাকে তাহলে আসতে বলো, না হলে কি করবা? কারণ অফিসে কেউ কথা বলতে পারবে, বলার ব্যবস্থা করতে পারলে আসতে বলো, তাছাড়া তো সম্ভব না। দেখো যেটা ভালো মনে করো। ঠিক আছে, ক্লাসে আছি। তাহলে দেখো আমাদের এই যে এখানে, তাহলে এখন আমরা কি পড়ছিলাম? সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বীজাণুতে কয়টি গতিপথ আছে? তিনটি গতিপথ আছে: ক্যালভিন চক্র, হ্যাসো-স্ল্যাক চক্র এবং ক্রাইসোলেশন অ্যাসিড বিপাক। ক্রাইসোলেশন অ্যাসিড বিপাক যেটা, এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? ক্যাম বলবো। সংক্ষেপে কি বলবো? ক্যাম বলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এইগুলো সম্পর্কে একটু ছোট্ট করে পড়ি। কেলভিন চক্রকে আমরা কি গতিপথ বলছি? C3 গতিপথ বলছি। এটা একটু ছোট্ট করে পড়তে হবে। তাহলে কোন চক্রকে C3 গতিপথ বলা হয়? কেলভিন চক্রকে। এটা একটু ছোট্ট করে পড়ে ফেলবা। কেন? কারণ এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। ছোট্ট করে পড়ে ফেলবা। আর যে সকল উদ্ভিদে এই কেলভিন চক্র হয় সে সকল উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। এবার আসে হ্যাস এবং স্ল্যাক চক্র। বিজ্ঞানী হ্যাস এবং স্ল্যাকের নামের সাথে মিল রেখে চক্রটা করা হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তুমি করলে তোমার নামের সাথে মিল রেখে চক্রটা দেওয়া হতো। তাহলে এখন এই যে হ্যাস-স্ল্যাক চক্র বা C4 গতিপথ আমরা বলছি, এটা আসলে কি? এটার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য 4 কার্বনের সাথে মিল রেখে গতিপথকে বলা হয় C4 গতিপথ এবং এই উদ্ভিদগুলোকে বলা হয় C4 উদ্ভিদ, যে উদ্ভিদে এই চক্র সম্পন্ন হয়। খুবই সহজ, খুবই সহজ। তাহলে এখানে কয়টা চক্র ছিল? তিনটা: কেলভিন চক্র, হ্যাসো-স্ল্যাক চক্র এবং ক্যাম চক্র। কেলভিন চক্রকে আমরা C3 বলছি। এটার উৎপাদিত পদার্থের নাম অনুসারে এখানে কিন্তু শর্করায় তৈরি হবে 6 কার্বন যুক্ত। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে প্রথমে যে স্থায়ী প্রোডাক্টটা তৈরি হয় তার সাথে মিল রেখে চক্রটা নাম দেওয়া হয়েছে। এখানে 3 কার্বন বিশিষ্ট প্রোডাক্ট তৈরি হয়, তাই এটা নাম দেওয়া হচ্ছে C3 সাইকেল। আর এটা হচ্ছে 4 হয়, তাই C4। এখন এখানে 3 কার্বন বিশিষ্ট কি তৈরি হয়? ফসফোগ্লিসারিক অ্যাসিড, নামটা মুখস্থ করবা। আর এখানে 4 কার্বন বিশিষ্ট কি তৈরি হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, নামটা মুখস্থ করতে হবে। আর এখানে আরো একটা সুন্দর জিনিস আছে, এটা খুব ভালো করে পড়বা। C3 এবং C4 কোন উদ্ভিদে খাদ্য উৎপাদন বেশি হয়? C3 এবং C4 কোন উদ্ভিদে খাদ্য উৎপাদন বেশি হয়? C4 এ। কারণ C4 এ একই সাথে C4 চক্রের সাথে সাথে C3 চক্রটা সম্পন্ন হয়, এই জন্য এই C4 উদ্ভিদে খাদ্য তৈরি বেশি হয়। এবং কত পার্সেন্ট বেশি হয় জানো? এই যে 25%। এবং পৃথিবীর যে ঘাস জাতীয় উদ্ভিদ আছে না, পৃথিবীতে সমস্ত, তারা সবাই হচ্ছে C4 উদ্ভিদ। তাহলে দেখো C4 উদ্ভিদে একই সাথে হ্যাসো-স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হয়। আর C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে এই জন্য সালোক সংশ্লেষণ হার বেশি। সাধারণত কি কি বলতো? ভুট্টা, আখ, সাধারণত ভুট্টা, আখ এবং অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ যেমন মুথা ঘাস, নটে ঘাস, এটাকে অ্যামারেন্থাস বলা হয়। এদের ক্ষেত্রে কোন চক্র পরিচালিত হয়? কোন চক্র? তখন আমরা কি বলবো?
C4 চক্র। কোন চক্র? C4 চক্র। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোনটিতে C4 হয়, কোনটিতে C3 হয়, বা কোনটি C4 উদ্ভিদ, কোনটি C3 উদ্ভিদ, আশা করছি পারবা। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা এখানে বলা হচ্ছে ছোট্ট ছোট্ট করে, এটা দরকার নাই, এটা দরকার নাই, এখানে এভাবে পড়া লাগবে না। আচ্ছা, যদি ক্লোরোফিল বেশি থাকে তাহলেও সমস্যা, ক্লোরোফিল কম থাকলে তাও সমস্যা, ঠিক আছে। যদি ক্লোরোফিল খুব বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু এনজাইমের অভাব দেখা দিবে এবং সালোক সংশ্লেষণ কমে যাবে। আর ক্লোরোফিল যদি খুব কম থাকে তাও কিন্তু সালোক সংশ্লেষণ কম হবে। আলোটা কি? সালোক সংশ্লেষণে অবশ্যই আলোর প্রয়োজনীয়তা রয়েছে, খুবই একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে আলোর পরিমাণের আবার ব্যাপার আছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আলোর পরিমাণ বাড়ালে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। দেখো, সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম থাকে। হ্যাঁ, তুমি অতিরিক্ত কোনো কিছু করবা সেটাও ভালো না, আবার খুব কম করবা সেটাও ভালো না। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে তোমার আমাদের 7টা আলো যে বর্ণালী 7টা, বেনি আ সহ পলা, হ্যাঁ, বে নি আ স হ ক লা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এর মধ্যে যেটা হয় কি, এর মধ্যে হচ্ছে বেনি কলা, হ্যাঁ, বেগুনি, নীল, কলা, কমলা এবং লাল, এগুলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, ঠিক আছে। তাহলে দেখো, এই যে লাল, নীল, কমলা, বেগুনিতে সালোক সংশ্লেষণ কি হবে? ভালো হবে, কিন্তু সবুজ অথবা হলুদে সালোক সংশ্লেষণ একেবারে ভালো হয় না। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ একেবারে ভালো হয় না, কোনটিতে সালোক সংশ্লেষণ একেবারে ভালো হয় না, তখন আমরা সবুজ কিংবা কি পড়বো? সবুজ কিংবা হলুদ আলোতে। এবং একটা নির্দিষ্ট সময় যদি আমরা রাখি বা বৃদ্ধি করি আলোর পরিমাণটা, তখন কিন্তু সালোক সংশ্লেষণ বেড়ে যাবে, বাট অতিরিক্ত বেড়ে গেলে কিন্তু এনজাইমটা নষ্ট হয়ে যাবে, আর এনজাইম নষ্ট হলে ক্লোরোফিল তৈরি হতে পারবে না, তখনও কিন্তু খাদ্য তৈরি ব্যাহত হবে। আমি বারবারই বলছি, কোনো কিছু কমও ভালো না, অতিরিক্ত ভালো না, পরিমাণ মতন থাকতে হবে। তাহলে এখানে কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি ভালো হবে? লাল আলোতে। লাল, এবং এই সাধারণত 400 থেকে 480 ন্যানোমিটার এবং 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে কি হবে? ভালো হবে। তাহলে অতিরিক্ত ক্লোরোপ্লাস্ট ভালো না, অতিরিক্ত আলো ভালো না, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি ভালো হয় এটা আসবে, কোন আলোতে সালোক সংশ্লেষণ একেবারেই হয় না, এটা একটা প্রশ্ন, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। সালোক সংশ্লেষণের প্রভাবকের মধ্যে আমরা চলে আসি। প্রভাবককে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তার আগে আমার প্রশ্ন হচ্ছে, প্রভাবক কি? প্রভাবক কি? যা কোনো কিছুর উপরে প্রভাব বিস্তার করবে সেটাই হচ্ছে প্রভাবক। মনে করো আমি তোমার উপরে প্রভাব বিস্তার করছি, তাহলে আমি এক্ষেত্রে কি? প্রভাবক, ঠিক আছে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমার উপরে প্রভাব বিস্তার করছি, আমি যদি প্রভাবক হই, তাহলে উদ্ভিদের খাদ্য তৈরির ওপর কারা প্রভাব বিস্তার করছে, সেটা সেটাকে প্রভাবক বলবো। মানে খাদ্য তৈরি বাড়িয়ে দিচ্ছে অথবা খাদ্য তৈরি কম করছে, এটাই হচ্ছে প্রভাবক। তাহলে দেখো, এখন খেয়াল করো, তাহলে বাহ্যিক প্রভাবক আছে এবং অভ্যন্তরীণ প্রভাবক আছে। মনে করো আমরা একটা গাছের কথা কল্পনা করি, এটা মনে করো একটা গাছ। এখন এই যে গাছ, এই গাছের বাহির থেকে যখন কোনো কিছু প্রভাব বিস্তার করবে, তখন সেটা হয়ে যাবে বাহ্যিক প্রভাবক, আর গাছের ভিতরে যা কিছু প্রভাব বিস্তার করবে সেটা হয়ে যাবে অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে এখানে বাহ্যিক প্রভাবকের পয়েন্টগুলো আগে পড়বা। এখানে আলো আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড যদি আমরা বাড়াই, তাহলে সালোক সংশ্লেষণ কি হতে পারে? বেশ ভালো হয়, সামঞ্জস্যপূর্ণতা রেখে। কিন্তু যদি এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে যায়, তাহলে মেসোফিল টিস্যুতে অম্লত্ব বেড়ে যাবে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড মানে অম্লত্ব, এবং অম্লত্ব বেড়ে গেলে পত্ররন্ধ্র কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মানে পত্র যে রন্ধ্র, পত্র যে পত্র যে রন্ধ্র, এটা হয়ে যাবে এরকম, থাকবে না। এটা না থেকে কি হয়ে যাবে? এটা এরকম বন্ধ হয়ে যাবে, এরকম বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে তখন কিন্তু খাদ্য তৈরি কি হবে না, ঠিক আছে, খাদ্য তৈরিতে প্রভাব বিস্তার করবে। তারপরে টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে কি বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করবে। এখানে আমরা টেম্পারেচার থেকে একটা এমসিকিউ নিব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। দেখো,
এই যে এই অপশনটা খুব ইম্পর্টেন্ট। অতি নিম্ন তাপমাত্রা 0°C-এর কাছাকাছি এবং উচ্চ তাপমাত্রা যদি হয় 45°C এর উপরে হলে সালোক সংশ্লেষণ কিন্তু চলতে পারবে না, এটা একটু মাথায় রাখবা। তাহলে কত থেকে কতর মধ্যে সালোক সংশ্লেষণ খুব ভালো? মিনিমাম 22 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 35। তাহলে 22 থেকে 35 হচ্ছে এটা অপটিমাম টেম্পারেচার। অপটিমাম মানে কি? যে জিনিসটা তার জন্য হচ্ছে উপযুক্ত, পারফেক্ট, অত্যানুকূল, মানে সেই পরিবেশে সে খুবই আরাম বোধ করে বা বিক্রিয়াটা খুবই কি হয়, ভালো হয়, এরকম একটা বিষয়। ঠিক আছে, মনে কর আমি খুব এসির মধ্যে থাকতে পছন্দ করি, তার মানে ওইটাই হচ্ছে আমার জন্য অত্যানুকূল পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ঠিক এই 22 থেকে 35-এর মধ্যে টেম্পারেচার দিলে 23 দিতে পারো, 25 দিতে পারো, 28 দিতে পারো, তাহলে খাদ্য তৈরিটা খুব ভালো হবে। এটাই হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা। এটার বেশি বা কম হয়ে গেলে কিন্তু ফটোসিনথেসিস কম বেশি হয়ে যাবে। পানি, এটা তো বাহির থেকে দেওয়া হয়, তাই না? এই পানিটার ক্ষেত্রে দেখো, এই যে পানি, এই পানি কিন্তু আবার যদি কম বা বেশি হয় তাহলে বিপদ। পানি যদি ঘাটতি হয় তাহলে পত্ররন্ধ্রের রক্ষী কোষের যে স্ফীতি আছে ওটা হারিয়ে ওটা চুপসে যাবে এবং পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যাবে। আর পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কিন্তু বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণটাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবার অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়েও সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে পানি অবশ্যই কি ঘাটতি হওয়া যাবে না, আশা করছি বুঝেছো। অক্সিজেন, অক্সিজেনের পরিমাণটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে ফটোসিনথেসিস কি হয়ে যাবে, একেবারে কমে যাবে। আবার যে পরিবেশে অক্সিজেন নেই সেই পরিবেশে ফটোসিনথেসিস একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ অক্সিজেন যদি নাই থাকে তাহলে তো কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের তো একটা প্রসেস, বিনিময় প্রসেস। সাপোজ অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন যদি না থাকে তাহলে তুমি চিন্তা করো, তাহলে কার্বন ডাই অক্সাইডটা যে বের হচ্ছে, কার্বন ডাই অক্সাইড নেওয়ার মতনও তো কেউ থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটারও কিন্তু একটা ব্যাপার আছে। প্রথমত অক্সিজেনের যদি ঘনত্ব বেড়ে যায় তাহলেও কিন্তু এক্ষেত্রে ফটোসিনথেসিস কি হয়ে যাবে, কমে যাবে। আবার যদি অক্সিজেন না থাকে তাহলেও কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, যার ফলে ফটোসিনথেসিস একেবারে বন্ধ হয়ে যাবে। খনিজ উপাদান বা খনিজ পদার্থ, কিছু কিছু খনিজ পদার্থ আছে যেমন নাইট্রোজেন, তারপর ম্যাগনেসিয়াম, লোহা, এগুলো যদি না থাকে তাহলে পাতা ঠিক মতন কি তৈরি হবে না, ক্লোরোফিল তৈরি হবে না, পাতায় ক্লোরোসিস হবে। আর পাতা যদি ক্লোরোসিস হয় তাহলে পাতা ঠিক মতন খাদ্য তৈরি করতে পারবে না, পাতা ঠিক মতন খাদ্য তৈরি করতে পারবে না, কারণ পাতাতে ক্লোরোফিল তৈরি হবে না। তাহলে আশা করি এতটুকু সুন্দর করে বুঝতে পেরেছো। আর এই পয়েন্টটা হচ্ছে, বাতাসে যদি মানে রাসায়নিক পদার্থ থাকে যেমন ক্লোরোফর্ম, হাইড্রোজেন সায়ানাইড, এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো থাকে যে, বা মিথেন বা বিষাক্ত গ্যাস, এরাও কিন্তু সালোক সংশ্লেষণ কি করে, ব্যাঘাত ঘটায় বা একেবারেই বন্ধ করে দেয়। তাহলে নিচের কোনটি সালোক সংশ্লেষণ কমায়, নিচের কোন উপাদানটি সালোক সংশ্লেষণ বাড়ায়, বা কোনটি বেড়ে গেলে সালোক সংশ্লেষণ বাড়ে, কোনটি কমে গেলে সালোক সংশ্লেষণ কমে, কোনটি বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কম হয়, কোনটি বেড়ে গেলে সালোক মানে কমে গেলে সালোক সংশ্লেষণ বেশি হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাহ্যিক প্রভাবক মনে রাখলে অভ্যন্তরীণ গুলো কিন্তু তুমি এমনি মাথায় রাখতে পারবা। তাহলে অভ্যন্তরীণের মধ্যে প্রথমে ক্লোরোফিল আছে, এটা নিয়ে আমরা পড়াশোনা করে ফেলেছি। আমরা ক্লোরোফিলের পরে যেটা পড়বো সেটা হচ্ছে পাতার বয়স আমরা পড়ে ফেলবো। একেবারে কচি পাতা যদি হয়, ছোট্ট একটা পাতা, তাহলে এক্ষেত্রে কিন্তু পাতার আয়তন কম, ক্লোরোফিল কম, হ্যাঁ, ফটোসিনথেসিস কম হবে। পাতাটা যদি মাঝারি বয়সে হয়, আয়তন বেড়ে যাবে, ক্লোরোফিল বেশি হবে, খাদ্য তৈরি বেশি হবে। পাতা যদি বয়স হতে থাকে তাহলে ক্লোরোফিলের পরিমাণ কমতে থাকবে, আয়তনও কমতে থাকবে, খাদ্য তৈরি কমে যাবে। তাহলে কোন পাতায় সবচেয়ে বেশি খাদ্য তৈরি হয়, মাঝারি বয়সের পাতায় খাদ্য তৈরি বেশি হয়। কোন পাতায় একেবারে কমে যায়, কচি পাতা এবং বয়স্ক পাতায়। শর্করার পরিমাণ স্বাভাবিক, শর্করার পরিমাণ যখন বেড়ে যাবে সালোক সংশ্লেষণ কমে যাবে। তো এখন কথা হচ্ছে, সালোক সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণের গতি বিকেলের দিকে কি হয়ে যায়, কমে যায়। তাহলে কোন সময় বেশি থাকবে গতি, সকালের দিকে। পটাশিয়ামটা এমন একটা উপাদান, এইটার কারণে সালোক সংশ্লেষণ কি হয়ে যেতে পারে, সালোক সংশ্লেষণের পরিমাণ কমেও যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। তাহলে আশা করছি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তার আগে তোমরা যেটা পড়বা যে কোনটা অভ্যন্তরীণ প্রভাবক আর কোনটা বাহ্যিক প্রভাবক, তারপরে সবকিছু পড়বা।
গুরুত্বটা, গুরুত্ব থেকে এখানে তেমন কিছুই নাই, গুরুত্ব থেকে এখানে আমাদের তেমন কিছু পড়তে হবে না। এই যে এই লাইনটা আমরা একটু পড়বো, এই লাইনটা এখানে দেওয়া আছে শ্বেতসার এবং যে আয়োডিন আছে, এই আয়োডিন দ্রবণের মধ্যে আমরা রাসায়নিক বিক্রিয়ার ফলে কি দেখবো, শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কি বর্ণ ধারণ করেছে, কালো বর্ণ ধারণ করবে। এটা আমরা একটু ছোট করে পড়বো, ঠিক আছে? এটা এটা জাস্ট এটা ছোট করে পড়ে ফেলবা। আর এরপরে আমরা চলে যাব সরাসরি নিচের দিকে, নিচে 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 চলে যাই। নিচে আমরা যাচ্ছি, এখানে আমরা শ্বসন পড়ব। এই চ্যাপ্টারে সালোক সংশ্লেষণ পড়া কিন্তু কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা চলে আসছি, অংশ মানে টপিক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে তাহলে সালোক সংশ্লেষণ কমপ্লিট করে ফেললাম। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিক পড়বো, শ্বসন। দুইটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আগেই জানি যে সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় আর শ্বসনে খাদ্য ভেঙে শক্তি তৈরি হয়। তাহলে এখানে দেখো আমরা জানি শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলোর জন্যই শক্তি তৈরি হয়। আর সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে কি শক্তির উপর জমা রাখে, স্থিতিশক্তি। আমরা কিন্তু এই স্থিতিশক্তি কোনো কাজে লাগাতে পারি না, ব্যবহার করতে পারি না, কিন্তু যখন এই স্থিতিশক্তিটা রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয় তখনই আমরা এটাকে কাজে লাগাতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই তাপ শক্তি হিসেবে কখন নির্গত হয় বা কি এটা। দেখো আমরা যে খাবারগুলো খাচ্ছি, শর্করা, লিপিড, প্রোটিন বা বিভিন্ন জৈব অ্যাসিড, এই খাবারগুলো যখন অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি তৈরি করছে তখন এই বস্তুগুলোকে আমরা কি বস্তু বলছি, শ্বসনিক বস্তু। তার মানে এই বস্তুগুলো প্রথম অবস্থায় ভেঙে যায় এবং এই বস্তুগুলোই পরে জারিত হয়ে কিসে রূপান্তরিত হচ্ছে, এটিপিতে রূপান্তরিত হচ্ছে। এবং আমাদের এই শ্বসনটা এমন একটা প্রসেস, উদ্ভিদ বলো প্রাণী বলো সবার ক্ষেত্রে এটা দিন রাত 24 ঘন্টায় এই প্রসেসটা সম্পন্ন হবে, কোনো ব্রেক নাই, বিরতিহীন। এবং এইটা উদ্ভিদের বর্ধিষ্ণু যে অংশ আছে, আমাদের তো সব জায়গাতেই হচ্ছে, কিন্তু এটা উদ্ভিদের বর্ধিষ্ণু অংশ, যেমন ফুলের খুব দ্রুত বৃদ্ধি হয়, পাতার কুঁড়ি খুব দ্রুত বৃদ্ধি পায়, অঙ্কুরিত বীজ, তারপরে মূল, এদের ক্ষেত্রে বা কাণ্ডের অগ্রভাগ, এদের ক্ষেত্রে এই তোমার হচ্ছে শ্বসন হারটা অনেক অনেক কি থাকে, বেশি থাকে। তাহলে পরীক্ষাতে এটা প্রশ্ন আসে যে শ্বসন হার কোথায় বেশি, তখন আমরা কি পড়বো, ফুল, পাতার কুঁড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগে শ্বসন হার বেশি থাকে। আর শ্বসন কখন হয়, দিন রাত 24 ঘন্টায় হয়। শ্বসন কোথায় হবে, সজীব কোষে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে হবে। তবে হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত কোষের হবে, আর আদি কোষের শুধুই সাইটোপ্লাজমে হবে। কোথায় হবে, শুধুই সাইটোপ্লাজমে। আমরা এই শ্বসনকে কয়টি ভাগে ভাগ করেছি, অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আমরা শ্বসনকে ভাগ করেছি দুইটি ধাপে। আমরা এখানে যে শ্বসনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবাত শ্বসন, মানে যে শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে, খাবারটা সম্পূর্ণ ভাঙছে, প্রচুর পরিমাণে কি তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে। এখানে 38টা এটিপি তৈরি হচ্ছে, হ্যাঁ, 6টা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং 6টা পানি বেরিয়ে যাচ্ছে। এবং এটা সমস্ত উন্নতর যে জীব আছে সেই জীব মানে উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে সবাত শ্বসনে কিসের প্রয়োজন হয়, অক্সিজেনের। শ্বসনিক বস্তু, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো সম্পূর্ণভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর কি তৈরি করবে, পানি ছয় ছয় করে তৈরি করবে, তাকে আমরা সবাত শ্বসন বলবো। এটা উদ্ভিদ এবং প্রাণী সবার ক্ষেত্রেই স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। কোন উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ। তাহলে আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি, এখানে 1 মোল গ্লুকোজ ভেঙে গেছে গিয়ে 6 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, 6 মোল পানি তৈরি করেছে এবং 38টা কি তৈরি করেছে, এটিপি তৈরি করেছে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এটা বাদ দেওয়া যাবে না। অবাত শ্বসনটা তাহলে কি জিনিস, অবাত শ্বসন, অবাত শ্বসন, অবাত মানে হচ্ছে যেখানে অক্সিজেন লাগবে না। দেখো এখানে কিন্তু অক্সিজেন নেই এবং এটা নিম্ন শ্রেণীর জীবে যেখানে অক্সিজেন থাকে না বা অক্সিজেনের অনুপস্থিতিতেই তারা কোষের মধ্যে সামান্য যে এনজাইম থাকে সেটা দিয়ে সামান্য পরিমাণে এই খাবারের অংশগুলোকে তারা ভেঙে ফেলে এবং এর ফলে খুবই কম পরিমাণে শক্তি তৈরি হয়, মাত্র এখানে 2টা এটিপি তৈরি হয় এবং এখানে হয় অ্যালকোহল তৈরি হয় অথবা ল্যাকটিক অ্যাসিড, যে কোনো একটা তৈরি হবে, হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে না হলে অ্যালকোহল তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড অথবা অ্যালকোহল, এবং খুব কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। আর এই প্রসেসটা হবে নিম্ন শ্রেণীর জীব, যেমন কিছু অণুজীবের ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ইস্ট, এক্ষেত্রে এই অবাত শ্বসনটা হয়। তাহলে অবাত শ্বসন এক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে হবে আর শ্বসনিক বস্তুটা অক্সিজেন ছাড়া
কোষের নিজস্ব যে এনজাইম সেটা দিয়ে আংশিকভাবে ভাঙবে, আংশিকভাবে ভেঙে হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, না হলে কি তৈরি করবে, ইথাইল অ্যালকোহল তৈরি করবে। দেখো এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, কার্বন দুইটা আছে, সামান্য শক্তি উৎপাদন করবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তাকে আমরা কি বলছি, অবাধ শ্বসন বলছি। কাদের ক্ষেত্রে হচ্ছে, ব্যাকটেরিয়া এবং ইস্টের ক্ষেত্রে হচ্ছে। পরীক্ষাতে এটা আসে যে অবাধ শ্বসনে কত ক্যালোরি, কিলো ক্যালোরি, এটা হচ্ছে 56, ঠিক আছে, অবাধ শ্বসনে 56 আর সবাধ শ্বসনে 686 কিলো ক্যালোরি, এটা ভালো করে পড়ে ফেলবা। এবার আমরা একটা ছকে চলে আসি, এটা হচ্ছে সবাধ শ্বসনের একটা ছক। সবাধ শ্বসনের ক্ষেত্রে আমরা কিভাবে 1 মোল গ্লুকোজকে ভেঙে আমরা কি তৈরি করব, আমরা 6টি কার্বন ডাই অক্সাইড তৈরি করব আর কিভাবে 38টা এটিপি তৈরি করব সেই কথাটাই বলা হচ্ছে, এবং এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। দেখো এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট C6H12O6 1 মোল গ্লুকোজ। এই গ্লুকোজটা ভেঙে যাবে যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলছি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে গ্লাইকোলাইসিস মানে কি, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, লাইসিস মানে ভেঙে যাওয়া, তাহলে গ্লুকোজ ভেঙে যাবে এবং কি তৈরি করবে, পাইরুভিক অ্যাসিড। তাহলে বলো তো 1 মোল গ্লুকোজ ভেঙে কয় মোল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, 2 মোল। কয় মোল, 2 মোল। এবং এই প্রসেসটা হবে কোষের কোথায়, সাইটোপ্লাজমে। কোথায় হবে, সাইটোপ্লাজমে। এই সময় 4টা এটিপি তৈরি হবে, 2টা NADH2 তৈরি হবে, খেয়াল করবা। তাহলে 4টা এটিপি আর হচ্ছে 2টা NADH2, একটা NADH2 মানে হচ্ছে 3টা এটিপি, একটা NADH2 মানে হচ্ছে 3টা এটিপি, তাহলে 2টা NADH2 মানে হচ্ছে 6টা এটিপি। তাহলে এখানে 4টা এটিপি আর 2টা NADH2, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে তোমার এটিপিতে কনভার্ট হয়ে যায়, তাহলে 6টা এটিপি, টোটাল 10টা এটিপি কিন্তু এখানে তৈরি হয়। তাহলে আমাদের প্রথম ধাপে 10টা এটিপি তৈরি হয় এবং প্রসেসটা ফলে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে 2টা। কিন্তু যখন কোষের সাইটোপ্লাজমে প্রসেসটা হয়, হয়ে কোষের যে মাইটোকন্ড্রিয়া এই জায়গাতে যখন পাইরুভিক অ্যাসিডটা যায়, যাওয়ার সময় তোমার কিছুটা এটিপি খরচ হয়ে যায়। কয়টা এটিপি খরচ হয়ে যায়, 2টা। তাহলে 2টা এটিপি যদি খরচ হয়ে যায়, তাহলে এখানে এটিপি তৈরি হয় কয়টা, 8টা। তাহলে প্রথম ধাপে এটিপি তৈরি হচ্ছে কয়টা, 8টা। তাহলে প্রথম ধাপে এটিপি তৈরি হচ্ছে কয়টা, 8টা। তাহলে বলো তো প্রথম ধাপের নাম কি, গ্লাইকোলাইসিস। এই ধাপে কয়টা গ্লুকোজ ভাঙে, একটা। কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2টা। এই পাইরুভিক অ্যাসিডের আবার একটা ফর্মুলা আছে, মুখস্থ করবা, C3H4O3। তাহলে C3H4O3, এই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে বলা হচ্ছে, 1 মোল গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এই ধাপে কতটা এটিপি তৈরি হয়, 4টা। কতটা NADH2 তৈরি হয়, 2টা। টোটাল আমাদের এটিপি থাকে কয়টা, 8টা। কয়টি ব্যয় হয়, 2টা। প্রথম ধাপ আমাদের শেষ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলো ধাপ কিন্তু এখন কোথায় হবে জানো, মাইটোকন্ড্রিয়াতে হবে। তাহলে প্রত্যেকটা ধাপ এখন মাইটোকন্ড্রিয়াতে হবে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াতে একটু খেয়াল করি। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখি, পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তী ধাপটা আমরা খেয়াল করি। পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ধাপ। পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ধাপ। এবং এই যে ধাপটা দেখতে পাচ্ছি এখানে, এটা ধাপও হচ্ছে 2 নাম্বার, সবকিছুই 2টা, বুঝছো। একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হবে, একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, একটা NADH2 তৈরি হবে। তো 2টা পাইরুভিক অ্যাসিড থেকে সবকিছু ডাবল ডাবল, 2টা কার্বন ডাই অক্সাইড, 2টা অ্যাসিটাইল কোয়ে, 2টা NADH2। তাহলে একটা NADH2 মানে হচ্ছে 3টা এটিপি। তাহলে 2টা NADH2 মানে কয়টা এটিপি বলো তো, 6টা। তাহলে আমাকে বলো তো দ্বিতীয় ধাপে কয়টা এটিপি তৈরি হয়, কয়টা, 6টা। কয়টা NADH2 তৈরি হয়, 2টা। আর এই ধাপটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে, একটা NADH2, একটা কার্বন ডাই অক্সাইড। 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা কার্বন ডাই অক্সাইড, 2টা অ্যাসিটাইল কোয়ে আর 2টা NADH2, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর ধাপে যাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ক্রেবস চক্র। ক্রেবস চক্র, ঠিক আছে, ক্রেবস চক্র। হ্যাঁ, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 3টা NADH2, একটা FADH2, একটা জিটিপি তৈরি হয়। 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা 6টা NADH2, 2টা FADH2 এবং কয়টা জিটিপি পাবো, 2টা। এবং এই সময় যেটা হয় তোমার একটা থেকে 2টা কার্বন ডাই অক্সাইড বের হয়। তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টা কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, 2টা, 2টা, 4টা। তাহলে একটু খেয়াল করে দেখো ক্রেবস চক্রে কি ঘটনা ঘটছে। 3টা 3টা 6টা NADH2, তার মানে 6টা মানে হচ্ছে 3 6 18, তাহলে 18টা এটিপি। একটা FADH2 মানে হচ্ছে একটা FADH2 মানে হচ্ছে 2টা এটিপি, বুঝছো।
তাহলে দুইটা FADH2 মানে হচ্ছে 4টা ATP, আর GTP মানে হচ্ছে ATP, সেম সেম। তাহলে দুইটা GTP মানে হচ্ছে দুইটা ATP। তাহলে 18 আর 2 হচ্ছে কি 20 আর 4 24। তাহলে খেয়াল করো এই যে ক্রেবস চক্র, এই ধাপে কিন্তু কয়টা, একটা ধাপেই 24টা ATP তৈরি হয়ে যায়। এবং এই জন্য মাইটোকন্ড্রিয়াতে হয়তো এই শক্তিগুলো তৈরি, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ছি, তাই না? মনে আছে তো? তাহলে এখন আমাকে বলো তো, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে তোমার ক্রেবস চক্র কতটি NADH2 তৈরি হয়? 6টা। কয়টা FADH2 তৈরি হয়? 2টা। কয়টা GTP তৈরি হয়? কয়টা? 2টা। GTP তৈরি হয়, আবার ATPও কিন্তু তৈরি হয়, ATPও আসতে পারে, কোনো সমস্যা নাই। কয়টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? 4টা। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। আর এই ধাপের যে লাস্টের মানে এই স্টেজের যে প্রক্রিয়া, যে লাস্টের স্টেজ আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখানেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কি ঘটনাগুলো ঘটে? যে NADH2 এখান থেকে ATP তৈরি হয়, FADH2 থেকে ATP তৈরি হয়, তারপর GTPটা ATP তে কনভার্ট হয়। তাহলে আশা করছি তোমরা এইটা খুব ভালো করে বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো আমি যা যা বলছি এখানে সেই কথাটাই বলেছি, তারপর আমি একটু দাগাই দিই। হ্যাঁ, সবার শ্বসনের 4টি ধাপ আছে। প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে কয় অণু গ্লুকোজ ভাঙবে? 1 অণু। কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? 2 অণু। পাইরুভিক অ্যাসিডের নাম পড়বা, ঠিক আছে? আর এই ধাপে কয়টা ATP খরচ হয়ে যায়? 2টা। কয়টা NADH2 উৎপন্ন হয়? কয়টা? 2টা NADH2 উৎপন্ন হয়। এবং এই ধাপে তোমার কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না, এই জন্য এটা সবাত বলো আর অবাত বলো উভয়েরই প্রথম পর্যায়। এবং এটা হচ্ছে তোমার কোষের কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে ঘটবে। কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে। এই ধাপটা তোমার আমার ব্যাকটেরিয়া তারপর ছত্রাক সবার ক্ষেত্রে ঘটে সেম। এবং এই ধাপটাকে অবাতেরও প্রথম ধাপ, সবাতেরও প্রথম ধাপ বলা হয়, সেম। এখানে কোনো অক্সিজেন লাগে না। দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। এই সময় ওই আগের ধাপে তৈরি হয় পাইরুভিক অ্যাসিডটা ভেঙে যাবে। তাহলে একটি পাইরুভিক অ্যাসিড ভেঙে, হ্যাঁ, 2 কার্বন বিশিষ্ট কি তৈরি করবে? এক অণু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সরি তাহলে তাহলে অ্যাসিটাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড না অ্যাসিটাইল কোয়ে। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। কয় কার্বন যুক্ত? 2টা। এবং এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এক অণু NADH+ তৈরি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা থেকে যদি একটা একটা করে হয় সবকিছু, দুটো থেকে কি হবে? দুটো দুটো করে। তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে হবে, 2 অণু কার্বন ডাই অক্সাইড হবে, আর 2 অণু NADH+ হবে। এই বিক্রিয়াটা পূর্বে মনে করতো সাইটোপ্লাজমে হচ্ছে, কিন্তু না, এখন আমরা বলছি যে এটা সাইটোপ্লাজমে না, এটা তোমার মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়? ম্যাট্রিক্সে। তারপরে আমরা চলে আসি ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে স্যার ক্রেবস এটা আবিষ্কার করেছেন, তাই তার নামের সাথে মিল রেখে আমরা ক্রেবস চক্র বলি। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয় এবং এখানে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তারপর 3 অণু NADH+H+ তৈরি হয়, এক অণু FADH2 তৈরি হয়, এক অণু GTP তৈরি হয়, ঠিক আছে? এটা পড়বা। তাহলে দুইটা থেকে কয়টা তৈরি হবে? ডাবল ডাবল। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 4টা কার্বন ডাই অক্সাইড, 6টা NADH+H+, 2টা FADH2 এবং 2টা GTP তৈরি হয়। তাহলে আশা করছি ক্লিয়ার বিষয়টা। তবে হ্যাঁ, এই জিনিসটাতে একটু খেয়াল রাখবা, এই যে প্রাণী কোষে ক্রেবস চক্রে কখনো কখনো জিটিপি পরিবর্তন সরাসরি কি হতে পারে? এটিপি হতে পারে। কিন্তু প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই এটিপি না হয়ে কি হয়? সবসময় মানে প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে জিটিপি এর পরিবর্তে সবসময় কি তৈরি হবে? এটিপি হবে। তারপর উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে জিটিপি আমরা লিখবো না, আমরা লাস্টে জিটিপি না লিখে সরাসরি এটিপি লিখবো। আর প্রাণীর ক্ষেত্রে আমরা জিটিপিও লিখতে পারি, আবার কি লিখতে পারি? এটিপিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবং দুইটা শক্তির মান হচ্ছে একেবারে সমান, কোনো পার্থক্য নেই। তাহলে আশা করছি এতটুকু সুন্দর করে বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা হবে না। আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র তো কি, আমরা তো একটু আগে বললাম, ইলেকট্রন প্রবাহ তন্ত্র হচ্ছে এমন একটা ধাপ যেখানে তোমার NADH+H+, তারপর FADH2, হ্যাঁ, এগুলো তোমার, তারপর পানি, এটিপি, উচ্চ শক্তি ইলেকট্রন, প্রোটন, এগুলো উৎপন্ন হবে আর কি। লাস্টের ধাপটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্রে কি হয়? আগের 3টা ধাপে যে ইয়ে তৈরি হয়েছিল, NADH+H+, তারপরে FADH2 যেগুলো তৈরি হয়েছিল, এখানে ওগুলো ভেঙে যাবে, জারিত হয়ে যাবে। জারিত হয়ে গিয়ে
কি তৈরি করবে? এটিপি, পানি, উচ্চ শক্তি সম্পূর্ণ ইলেকট্রন এবং প্রোটন তৈরি করবে। তাহলে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো। সবার শ্বসন প্রক্রিয়া এখনো গ্লুকোজ জারিত হয়ে সর্বমোট 6টি কার্বন ডাই অক্সাইড, 6টি পানি এবং 38টি কি তৈরি করে? এটিপি তৈরি করে। তাহলে এতটুকু পড়লে আর কোনো চিন্তা নাই। এই যে এখানে একটা ছক আছে, ছকটা পড়বা যে তোমার শ্বসনের গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়, কি ব্যয় হয়, কি নিট থাকে, মানে মূল মোটামুটি টোটাল থাকে। অ্যাসিটাইল কোয়ে কি উৎপাদিত হয়, কি ব্যয় হয়, আর কি নিট থাকে, মানে ব্যয়টা হওয়ার পরে কি থাকে। ক্রেবস চক্রে কি তৈরি হয়, কি ব্যয় হয়, আর কি থাকে। তাহলে দেখো 38টা এটিপি থাকে আর 6টা কার্বন ডাই অক্সাইড থাকে। প্রশ্ন আসতে পারে একটা NADH2 থেকে কয়টা এটিপি, একটা FADH2 থেকে কয়টা এটিপি, একটা জিটিপি থেকে কয়টা এটিপি। আমরা শেষের দিকে চলে গেছি, আমাদের আর 5 মিনিট লাগবে। অবাধ শ্বসন। অবাধ শ্বসন মানে হচ্ছে তোমার যে ধাপে কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না, এবং এটা দুইটা ধাপ আছে। প্রথম ধাপকে আমরা বলছি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, জারণটা সম্পূর্ণ হবে না কারণ অক্সিজেন নেই এই জন্য, বা এই ধাপে নিম্নশ্রেণীর জীবে হচ্ছে। আর পাইরুভিক অ্যাসিড হচ্ছে বিজারণ হবে। তাহলে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এটা একেবারে সেম সেম সবাতের মতনই, তাই এখানে আর কিচ্ছু বলার নাই। একটা গ্লুকোজ ভেঙে তোমার কি তৈরি করবে? পাইরুভিক অ্যাসিড 2টি তৈরি করবে, 4টি এটিপি তৈরি করবে, আর 2টা NADH+ তৈরি করবে। ঠিক আছে, এই তো। আর এটা তোমার গ্লাইকোলাইসিস এর সেম সেম অনুরূপ, কিন্তু নাম দেওয়া হয়েছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, বাট এটা সেম সেম গ্লাইকোলাইসিস এর মতন। আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ জাস্ট এই ধাপে অক্সিজেন যেহেতু থাকে না, তাই অক্সিডেটিভ ফসফোরাইলেশনেও চলে না। আর এক্ষেত্রে তোমার টোটাল এটিপি পাওয়া যায় মাত্র 2টা এটিপি, যেটা প্রথম ধাপে গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল সেই এটিপিটাই পাওয়া যায়, আর কোনো এটিপি এখানে এক্সট্রা তৈরি হয় না। বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক ছোট্ট করে পড়বা যে কোনটি বাহ্যিক আর কোনটি অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে থেকে তোমরা তাপমাত্রাটা একটু পড়বা। হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে দেখো 20°C নিচে এবং 45°C উপরে তাপমাত্রা শ্বসন হার কি হয়ে যায়? কমে যায়। তাহলে এক্ষেত্রে অপটিমাম হচ্ছে 20 থেকে 45, এটা একটু ছোট্ট করে পড়বা। হ্যাঁ, পানি 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 লাগবে না, আলো, মানে এগুলো শুধু মূল পয়েন্টটা পড়বা যে কোনটা কোনটা হচ্ছে তোমার বাহ্যিক আর কোনটা অভ্যন্তরীণ, একটা মনে রাখলেই হবে। হ্যাঁ, চিন্তার কারণ নাই। অভ্যন্তরীণের মধ্যে আমরা নিচের গুলো একটু খেয়াল করি, যে কোনো একটা পয়েন্ট পড়বা। নিচে হচ্ছে তোমার খাদ্যদ্রব্য, এনজাইম, কোষের বয়স। এখানে আমরা কোষের বয়সটা একটু খেয়াল করব। এখানে কোষের বয়সটা একটু খেয়াল করব, দেখা যাচ্ছে কোন কোষে কেমন হয়। কোষের বয়সটার ক্ষেত্রে দেখো অল্প বয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম যেখানে বেশি থাকে সেখানে শ্বসনের হার বেশি। তাহলে এটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে প্রোটোপ্লাজম যেখানে বেশি থাকে, যে কোষগুলো অল্প বয়স্ক, সেই কোষে শ্বসন হার কি হবে? অনেক বেশি হবে। এটা একটু ছোট্ট করে পড়ে ফেলবা। তাহলে আশা করছি এতটুকু নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এই প্রশ্নটাই পেয়েছি গুরুত্বপূর্ণ। আর শ্বসনের গুরুত্ব এখানে তো আমরা মোটামুটি সবকিছু এগুলো পড়ে ফেলেছি অলরেডি। এখানে আমরা ছোট্ট করে একটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে অবাধ শ্বসন। অবাধ শ্বসন আমরা যদি না হতো তাহলে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারতো না, বা ব্যাকটেরিয়ারা ধ্বংস হয়ে যেত। বা অবাধ শ্বসন আছে বলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়, আর এটা শিল্পে ব্যবহৃত হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়া আমরা কি পাই? দই পাই, পনির পাই। এটা একটু পড়বা। রুটি তৈরি করার জন্য এই প্রক্রিয়াটাই ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং ইস্টের অবাধ শ্বসনের ফলে অ্যালকোহল তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভিতরে কি হয়ে যায়? ফাঁপা হয়। তাহলে শিল্পে অবাধ শ্বসনের ব্যবহারটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো কয়েকটা কথা বলা আছে, যে এই প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়, এটা শিল্পে ব্যবহৃত হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই, পনির তৈরি উৎপাদিত হয়। আর রুটি তৈরিতে এই প্রক্রিয়ার মাধ্যমে ইস্ট ব্যবহার করা হয়, এবং ইস্ট অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ঠিক আছে, এটা একটা অবাধ শ্বসন প্রসেস। আর যেহেতু আমরা রুটি শিল্প, কার্বন ডাই অক্সাইডের চাপে রুটি উপরের দিকে ফুলে যায়, ছিদ্রযুক্ত হয় এবং রুটি নরম হয়, ফ্লাফি হয়, সুন্দর। এটা অ্যালকোহল শিল্প, এটা ব্যবহার করা হয় মদ তৈরি করার ক্ষেত্রেও, কিন্তু এটা ব্যবহার করা হয়। আরো অনেক কাজ আছে, তবে এত কাজ তোমাদের এখন জানার দরকার নেই, এটা ইন্টারে গেলে জানতে পারবা। আপাতত এখানে যে জিনিসটা আছে বইয়ে সেটাই তোমরা পড়ে ফেলো। এটা দরকার নাই, এটা প্র্যাকটিক্যালের জন্য।
তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে আশা করি বুঝতে পারছো। কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে এখানে কোনটা তাহলে নির্গত হচ্ছে বলতে পারবা? উপজাত হিসেবে সালোক সংশ্লেষণ, এখানে অবশ্যই আমরা কি জানি? অক্সিজেন। আর বহুপদী হলে এখানে পানিও থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। এই চ্যাপ্টারের বাকি অংশগুলো তোমরা নিজেরা করবা, এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে আশা করছি তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং আমরা ওয়ান শট ক্লাস যখন নিব তখন আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল এবং এমসিকিউ সবকিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কাটছাট করবে না, তাহলে তোমাদের জীবনটাও অনেক সুন্দর গুছানো হবে আশা করছি। কাটছাট করলে তো তুমি বুঝতে পারবে না, তাই না? তাহলে আজকের মতো এখানেই, নেক্সটে আমরা পরবর্তী ক্লাসে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।